আজকে আমরা দেখব হিসাব সমীকরণের উপর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর প্রভাব। তো প্রথমে খেয়াল করো যে আমাদের কি বলা আছে, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। তো আমরা জাবেদা অধ্যায়ে এই লাইনগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। তখন ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো, ভাষাগত পরিবর্তন হলেও কাজ একই। তো এক্ষেত্রে যখন তুমি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিয়েছ, তোমার দোকান থেকে ব্যবসা থেকে টাকাটা কোথায় গেছে? ব্যাংকে গেছে। তাহলে বাড়লো কোথায় বা কমলো বা কোথায়? যখন তুমি ব্যবসা থেকে টাকাগুলো ব্যাংকে জমা দিলে, ব্যাংকে টাকাগুলো বাড়লো আর তোমার দোকানের নগদ টাকাগুলো কমে গেল। তো দুটি সম্পদ, ব্যাংক ও সম্পদ, নগদ সম্পদ। যেহেতু ব্যাংক বাড়লো, ব্যাংকে টাকা বাড়লো, তাহলে আমরা বলতে পারি ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু দোকানের টাকা চলে গেছে বা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে এই যে দুইটি হিসাব আমাদের সামনে, একটি হচ্ছে ব্যাংক আর একটি হচ্ছে নগদান। ব্যাংক কি হিসাব সম্পদ, নগদ কি সম্পদ। তাহলে সম্পদের গড় হয় আমরা জানি কোন দিকে? সমান চিহ্নের বাম দিকে সম্পদের জায়গায় সম্পদের গড়গুলো হয়। তো এখানে ব্যাংকের একটি গড় হবে, নগদের একটি গড় হবে। তো নগদের একটি গড়, এরপরে আমরা নিলাম ব্যাংকের একটি গড়। এখানে কত টাকা? 5,000 টাকা। আমরা নগদের গড়ে 5,000 এবং ব্যাংকের গড়েও 5,000 লিখলাম। এই লেখার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় নাই। এরপরে দেখতে হবে এটি যোগ নাকি বিয়োগ, কোনটি যোগ বা কোনটি বিয়োগ। প্রথমে আমরা পূর্বেই দেখেছি, যখন উভয় পাশে হইতো একটা টাকা, যখন উভয় পাশে হইতো তখন যোগ হইলে দুটি যোগ হইতো, বিয়োগ হইলে দুটি বিয়োগ হইতো। এটা তার উল্টো। দেখো, এই টাকাটি এক পাশে হয়েছে, সমান চিহ্নের বাম দিকে দুটি টাকা হয়েছে এক পাশে। আর এক পাশে হলে একটি যোগ একটি বিয়োগ, এটি বিয়োগ এটি যোগ হলে এটি বিয়োগ, বা এটি বিয়োগ হলে এটি যোগ হবে। তো লক্ষ্য করো, আমরা যোগ বিয়োগটা একটু দেখি। প্রথমেই খেয়াল করো, আমি যদি এই ঘরটির কথা বলি, নগদের ঘরটির কথা বলি, যে নগদের ঘরটি আছে আমার ডেবিট পাশে, কিন্তু নগদ জাবেদায় কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে দেখা যায় কি, ঘরটা আছে ডেবিট দিকে, আমার গড় এই যে নগদের ঘরটা আছে ডেবিট কিন্তু জাবেদায় ক্রেডিট, তার মানে এটি মিলে নাই, এটি বিয়োগ। এটি এমনিতে যোগ, কারণ আমরা জানি এক পাশে হলে একটি বিয়োগ হলে আরেকটি যোগ। তাছাড়া আমরা একটা দেখি, এই যে ব্যাংকের ঘরটি কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। ব্যাংক কি বলছে? ব্যাংক কোথায় আছে? ডেবিটেই আছে। তার মানে কি মিলে গেল, আর মিললে যোগ। এখানে কোনো মন্তব্য নাই, শুধুমাত্র মূলধনে করা টাকা লিখলে মন্তব্য লিখতে হয়। এরপরে 2 নম্বর, ব্যাংক হতে উত্তোলন করা হলো। এটি ঠিক উল্টো ঘটনা। ব্যাংক থেকে যখন তুমি উত্তোলন করে টাকা আনো দোকানে, তখন তোমার দোকানে টাকা বেড়ে যায় আর ব্যাংকের টাকাটা কমে যায়। তাহলে যেহেতু তোমার দোকানে টাকা বাড়ে, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে টাকা কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। তাও নগদ এবং ব্যাংক দুইটি সম্পদ, আর দুইটারে কিন্তু ঘর আছে। আমরা নগদের ঘরে আর ব্যাংকের ঘরে টাকাটা লিখি 3,000 টাকা। তাহলে খেয়াল করে একটু যোগ বিয়োগ গুলো দেখি। এই যে নগদের ঘরটা আছে এই ডেবিট পাশে, আর এখানেও বলছে নগদান হিসাব ডেবিট, মিলে গেছে, এটি যোগ। আর ব্যাংকের ঘরটা আছে ডেবিট দিকে, কিন্তু জাবেদায় বলতেছে ব্যাংক হিসাব ক্রেডিট, মিলে নাই, তাই এটি বিয়োগ। আর আমরা জানি যখন একই পাশে হয়, হয় বাম পাশে দুটি লেনদেন হইলো অথবা ডান পাশে হইলো, যখন একই পাশে হয় তখন একটি যোগ হলে আরেকটি বিয়োগ হয়। এবার আসো 3 নম্বর। এখানে কি বলা আছে দেখো, যে দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি। কি পাইছ? চেক পাইছ। তাহলে যখন তুমি কোনো দেনাদারের নিকট থেকে চেক পাইবা, তখন এই চেকটা তুমি কোথায় দিবা? ব্যাংকে জমা দিবা, তোমার ব্যাংকে টাকা বেড়ে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট,
আর এই টাকাটা সেটটা কার থেকে পাইছো? দেনাদার থেকে পাইছো, দেনাদার হিসাব। ইতিপূর্বে আমরা বলছি ব্যাংক একটি সম্পদ এবং সম্পদ পাশে গড় হয় এবং গড় আছেও। এবার আসো দেনাদার, আমাদের সামনে নতুন যে নামটি দেনাদার বা প্রাপ্য হিসাব যেটাই বলো। তো দেনাদার কি হিসাব? দেনাদার হচ্ছে সম্পদ, তাইলে দেনাদারেরও একটা গড় হবে কোন পাশে? সম্পদ পাশে। এখানে দেনাদারের গড় নিল কত টাকা? 4,000 টাকা। ব্যাংকের করে 4,000, দেনাদারের করে 4,000। জম্বিটা আমরা একটু দেখি। এই যে ব্যাংকের ঘরে লিখছি, ব্যাংক আছে কোথায়? সম্পদ পাশে। ব্যাংক ডেবিট পাশে, ব্যাংক আছেও ডেবিট, মিলে গেছে। জো দেনাদারের গড়টা আছে কোন দিকে? ডেবিট দিকে, কিন্তু দেনাদার আছে কোথায়? জাবেদায় ক্রেডিট, মিলে নেই, বিয়োগ। আর আমরা জানি একটি বলে একটি এমনিতেই বিয়োগ। এরপরে আসো পাওনাদারকে চেকে পরিশোধ করছো। তো পাওনাদারকে যদি তুমি চেকে পরিশোধ করো, তোমার ব্যাংক থেকে টাকাগুলো চলে যায়। তুমি যখন কাউকে চেক দিয়ে দাও, তারা তোমার ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে নিয়ে যায়, তোমার ব্যাংকে টাকাটা কমে যায়। আর ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক তো ক্রেডিট হবে, আমরা বুঝি। এখন ডেবিট কি হবে? কাকে দিছ? পাওনাদারকে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। তো খেয়াল করো, ব্যাংক তো আমরা চিনি, একটু আগে দেখছি ব্যাংক সম্পদ এবং তার একটা ঘর আছে। এবার আসো পাওনাদার। পাওনাদার মানে আমাদের কাছ থেকে পাবে, তার মানে এটি দায়। আর দায়ের জন্য আমরা জানি সমান চিহ্নের পরে এবং মূলধনের আগে এই জায়গাটা হচ্ছে দায়ের জন্য। তো আমরা এই পাওনাদারের জন্য একটা ঘর নিলাম। পাওনাদার কত টাকা? তাহলে পাওনাদারের ঘরে আর ব্যাংকের ঘরে কত টাকা? 3,000 টাকা। ব্যাংকের ঘরে এবং পাওনাদারের ঘরে। তাহলে একটু খেয়াল করো, এই যে ব্যাংকের ঘরটি, সেটি কোথায় আছে? ডেবিট পাশে। আর এখানে বলছে ব্যাংক হিসাব ক্রেডিট, মিলে নেই, আর না মিললে বিয়োগ। খেয়াল করো, পাওনাদার ঘরটি আছে কোন দিকে? ডান পাশে, মানে ক্রেডিট দিকে। আর এখানে পাওনাদার বলছে ডেবিট, মিলে নাই। আছে ঘরটি ক্রেডিট দিকে, আর জাবেদায় বলা আছে পাওনাদার ডেবিট, মিলে নাই, আর না মিললে কি হবে? বিয়োগ। আর আমরা জানি যখন উভয় পাশে হয়, এই যে সমান চিহ্নের বামে এবং সমান চিহ্নের ডানে, যখন উভয় পাশে হয় দুইটি বিয়োগ হইতে হয় অথবা দুইটি যোগ হয়। এটি যেহেতু বিয়োগ হয়েছে, এটিও বিয়োগ, অর্থাৎ উভয় পাশে হইলে একরকম, বিয়োগ হইলে দুটি বিয়োগ, যোগ হইলেও দুটি যোগ। ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে কি? ব্যাংক সুদ দিল আমাদেরকে, শুধু পার্থক্য হলো ব্যাংক সুদ আমাদেরকে দোকানে এসে দিয়ে যায় নাই, তা আমার যে অ্যাকাউন্ট আছে ওখানে ব্যাংকে, তারা ওই অ্যাকাউন্টে যোগ করে দিছে। তার মানে ব্যাংক সুদ মঞ্জুর করলো বা ব্যাংক সুদ দিল মানে আমার দোকানে টাকা বাড়লো এরকম না, আমার ব্যাংকে টাকা বাড়লো, আমি এইটা বলতে পারি, কারণ টাকাটা তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করে দিছে। তাহলে আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট। আর কিসের জন্য বাড়লো? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো, ব্যাংকের একটা ঘর আছে, ব্যাংক সম্পদ আমরা জানি। ব্যাংক সুদ কি হিসাব? ব্যাংক সুদ যেহেতু মঞ্জুর করলো মানে আমরা পাইছি, এটি একটি আয়। এই ব্যাংক সুদ হচ্ছে একটা আয় হিসাব। আমরা জানি আয় কোন ঘরে হয়? আয় ব্যয় মূলধনের ঘরে হয়। তাহলে ব্যাংকের ঘরে আর মূলধনের ঘরে আমরা টাকাটা লিখবো। কত টাকা? 300 টাকা। ব্যাংকের ঘরে আর মূলধনের ঘরে, যেহেতু আমরা ব্যাংক মূলধনের ঘরে টাকা লিখছি, তাহলে এই মূলধনের ঘরে টাকা লিখলে মন্তব্য দিতে হয় আয়। এখন খেয়াল করো, ব্যাংকের এই যে 300 টাকা লিখছি, ব্যাংক আছে কোথায়? ডেবিট পাশে, কিন্তু এখানে ব্যাংক আছে কোথায়? ডেবিট। হ্যাঁ, মিলে গেছে। ব্যাংক গড়টাও ডেবিট, জাবেদায়ও ডেবিট, মিলে গেছে, যোগ। খেয়াল করো, এই যে 300 টাকা ব্যাংক সুদের টাকা লিখছে, এটা মূলধনের ঘরে লিখছি, ক্রেডিট পাশে ব্যাংক সুদ আসেও ক্রেডিট, মিলে গেছে, যোগ। আর আমরা আগে বলছি আয়, আয় সবসময় যোগে হয়, আয় বিয়োগ হয় না। এরপরে আসো 6 নম্বর, ব্যাংক সুদ ধার্য বা কর্তন করলো। তার মানে কি? এই মাত্র আমরা যেটি বলছি সুদ মঞ্জুর করলো, তার উল্টো ব্যাংক আমাদের থেকে সুদ কর্তন করলো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাছ থেকে দোকানে আসে সুদটা নিয়ে যায় নাই, আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে তারা টাকাটা কেটে নিয়ে গেছে, তাহলে আমার দোকান থেকে টাকা কমবে না, কমবে ব্যাংক থেকে। তাহলে ব্যাংক ক্রেডিট, আমার ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন কমলো? ব্যাংক
চার্জ হিসাব তারা কাটে নিছে বা চার্জ করছে বা কর্তন করছে, তাহলে ব্যাংক চার্জ ডেবিট। তাহলে ব্যাংকের ঘরে আর ব্যাংক চার্জ কি হিসাব? ব্যাংক চার্জ একটা ব্যয় হিসাব, ব্যয় কম করে আয় আর ব্যয় তো মূলধনের ঘরে আমরা জানি। তাহলে কত টাকা? 200 টাকা ব্যাংকের ঘরে, আর ব্যাংক চার্জ হচ্ছে মূলধনের ঘরে। এই যে 200 টাকা ব্যাংকের ঘরে আর ব্যাংক চার্জ মূলধনের ঘরে, এটা একটি ব্যয়। ব্যয় মানে তো বিয়োগ আমরা জানি। অথবা তুমি দেখো ব্যাংকের ঘরটা আছে কোন দিকে? ডেবিট পাশে, কিন্তু ব্যাংক এখানে বলা হয়েছে ক্রেডিট, মিলে নাই, না মিললে বিয়োগ। এটি বিয়োগ হলে এটিও বিয়োগ। অথবা এই যে ব্যাংক চার্জে আমরা টাকাটা লিখছি মূলধনের ঘরে ক্রেডিট পাশে, কিন্তু ব্যাংক চার্জ আছে ডেবিট, তাই মিলে নাই। ঘরটা ক্রেডিট কিন্তু ব্যাংক চার্জের টাকাটা আছে ডেবিট, এই জন্য মিলে নাই, বিয়োগ। এই হলো আমাদের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর প্রভাব সমীকরণের উপর। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।